জামাত ইসলামীর নয়, তারা জিতলে জয় হবে দেশের 18 কোটি মানুষের বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে। প্রচারণায় গিয়ে নানা ধরনের বক্তব্য ও প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করছেন প্রার্থীরা। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর সাক্ষাৎকারকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম দেশের রাজনৈতিক অঙ্গনে। 17 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আওয়ামী লীগের পলাতক নেতারা দফায় দফায় সরকারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিলেও তাতে ব্যর্থ হয় দলটি। দাবা খেলায় বন্ধুত্বের সমীকরণ সবসময় সরল রেখায় চলে না, কখনো নীতি ট্রিও কোষাগারের দলিলে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সম্প্রতি যে নতুন বাতাবরণ তৈরি হয়েছে, ভারতের কেন্দ্রীয় বাজেটের অঙ্কগুলো যেন তারই এক নীরব সাক্ষ্য দিয়ে। অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে একটি দল। কিশোরগঞ্জে জনসভায় জামাত আমির, ভোটে বিশৃঙ্খলা হলে শক্তভাবে প্রতিহতের হুঁশিয়ারি। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। অত্যন্ত সোচ্চার সক্রিয় বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বণিক বার্তা, যে পত্রিকাটি এমনিতে চরিত্রগত দিক দিয়ে অর্থনৈতিক হলেও সেই সময়টায় ভীষণভাবে একটা রাজনৈতিক চরিত্র ধারণ করেছিল, সেই পত্রিকাটি সম্ভবত ইউনূস সরকার কি ধরনের লুটপাট গত 17-18 মাস ধরে বাংলাদেশে করেছে সে বিষয়ে এত মাস ধরে কিছু তেমন লিখতে না পেরে এখন মুখ খুলতে একরকম বাধ্য হয়েছে। এবং সম্ভবত আমি জানি না কোন বিবেকের তাড়নায় এমন একটা কড়া রিপোর্ট তারা প্রকাশ করলো, যে রিপোর্টে পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঠিক কি মডেলে সারা বাংলাদেশটাকে একটা লুটপাটের ক্ষেত্রে পরিণত করেছিলেন। একদিকে তিনি প্রধান উপদেষ্টা হয়ে উপদেষ্টা পদে আসিফ নজরুল, রিজওয়ানা হাসান এদেরকে নিয়োগ দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তো আছেনই, যে মনে হচ্ছে দেশটা দেশের মতো চলছে, এরা নানা রকম কথাবার্তা বলে, উক্তি করে, মন্তব্য করে মিডিয়াটাকে সরগরম রেখেছেন। অন্যদিকে আর প্রেস সচিব শফিকুল আলম তো আছেনই। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে কিছু তরুণ চালিয়াতদেরকে, মানে ভীষণ অতি চালাক, যাদেরকে তিনি একেবারে তার কথায় কাজ করাতে পারবেন এমন সব ব্যক্তিবর্গকে বিদেশ থেকে উড়িয়ে এনেছেন। এবং উড়িয়ে এনে তিনি তার ব্যবসাপাতির কাজগুলো করেছেন। এ দফায় ব্যবসাপাতি শুধু যে তিনি গ্রামীণের নামে নিয়েছেন তাই নয়, তিনি বন্দর বিক্রি করেছেন, তিনি বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলেছেন, তিনি বাংলাদেশের নামে তেল কিনেছেন, এলএনজি কিনেছেন, বিদেশি কোম্পানিদেরকে নানা রকম সুবিধা দিয়েছেন। যেসব সুবিধা, যেসব বিক্রি বাটা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সার্বভৌমত্বের সংকটে ফেলবে, একে একরকমের আরো দরিদ্র করে তুলবে, বণিক বার্তা বাংলাদেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক পত্রিকাটি সেই উদ্বেগ প্রকাশ করেছে। এবং ইউনূসের দুই নন্দী ভৃঙ্গি আশিক চৌধুরী আর লুৎফে সিদ্দিকী, এই দুইজনকে বণিক বার্তা ইকোনমিক হিটম্যান এই টার্মটি, মানে আমার ধারণা বাংলায় দালাল বলতে তাদের খারাপ লেগেছে, বাংলায় বাংলাদেশের অর্থনীতির হত্যাকারী বলতে তাদের খারাপ লেগেছে, তাই তারা ইংরেজি মোড়কে একটা অর্থনৈতিক টার্মিনোলজি এনে ইকোনমিক হিটম্যান হিসেবে অভিহিত করেছেন এই দুই ব্যক্তিকে, যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নিয়োগ দিয়েছেন। যে কাজে নিয়োগ দিয়েছেন সে কাজ তারা যত না করেছেন তার চেয়ে অনেক বেশি ব্যবসা বাণিজ্য করেছেন, বিরাট ডিল করেছেন। সেসব ডিলের ভাগ কাদের কাছে গেছে, মানে এ ধরনের ডিল সাধারণত বন্দর পরিচালনার জন্য দিয়ে দেওয়া, এলএনজি কিনে ফেলা, এ ধরনের বিরাট ডিল সাধারণভাবে মানে বিনা টাকা পয়সা লেনদেনে বা বিনা সুযোগ সুবিধা লেনদেনে হয় না, পৃথিবীর কোথাও হয় না। কাজেই ইকোনমিক হিটম্যান মাঝখানে রেখে, অর্থনৈতিক দস্যুদের মাঝখানে রেখে, ইউনূস তার দুজন দালাল মাঝখানে রেখে যখন এসব চুক্তি সম্পাদন করেছেন, তখন ঠিক সরলভাবে সৎভাবে সেটা হয়েছে সেটা নিশ্চয়ই বণিক বার্তাও মনে করে না। কিন্তু বণিক বার্তা তেমন কোনো তথ্য দেয়নি। তারা শিরোনাম করেছে সংস্কারক নাকি ইকোনমিক হিটম্যান, লুৎফে সিদ্দিকী এবং আশিক চৌধুরী। তারা বলছে ইকোনমিক হিটম্যান বলতে, মানে হিটম্যান বলতে কি বোঝায় সেটা তো আপনি আমি সবাই বুঝি, ভাড়াটে খুনি।
তো ইকোনমিক হিটম্যান বলতে বোঝায় সে ধরনের প্রভাবশালী পেশাদার বা মধ্যস্থতাকারী মানে দালাল, যারা উন্নয়ন ঋণ, নীতি পরামর্শ ও কর্পোরেট চুক্তির আড়ালে উন্নয়নশীল দেশগুলোকে, মানে এক্ষেত্রে লুৎফে সিদ্দিকী এবং আশিক চৌধুরী ইউনুসের পরামর্শে তাদের নিজ দেশ বাংলাদেশকে উচ্চ ঝুঁকির ঋণ, অসম চুক্তি ও কৌশলগত বিনিয়োগে আবদ্ধ করে ফেলেছেন। এর ফলে ওই দেশের কৌশলগত সম্পদ মানে স্ট্র্যাটেজিক যে অ্যাসেট আছে, যে কারণে বন্দর পরিচালনা কিন্তু শুধু বন্দর পরিচালনা নয়, পৃথিবীর কোথাও আশিক চৌধুরী যেভাবে 1.5 সপ্তাহ 2 সপ্তাহ আলোচনার মাধ্যমে চট্টগ্রাম বন্দর, পানগাঁও বন্দর, নানা বন্দর 22 বছর 30 বছরের জন্য কনসেশন চুক্তি সই করে দিয়ে দিয়েছেন বিভিন্ন বিদেশি কোম্পানিকে, সেটা যে পৃথিবীর দেশে দেশে ইউনুসের চেকিং বা আশিক চৌধুরীর চেয়ে আরো স্মার্ট লোকেরা করেন না, তার কারণ এগুলো আসলে একটি দেশের স্ট্র্যাটেজিক সম্পদ, কৌশলগত সম্পদ। এরপর বণিক বার্তা বলছে এসব চুক্তির ফলে, এই ইকোনমিক হিটম্যানদের কর্মকাণ্ডের ফলে এই দেশের কৌশলগত সম্পদ, অর্থনৈতিক নীতি এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এটাও তো নিশ্চয়ই আমরা জানি, বন্দর পরিচালনার চুক্তিগুলো হয়ে গেছে বটে, কিন্তু এসব চুক্তি ঠিক কি টার্মে হয়েছে, কি শর্তে হয়েছে, সেটা কিন্তু আশিক চৌধুরী বা ইউনুস সরকার জানায় নাই, কারণ তারা বলেছেন এগুলো নাকি মানে 2 সরকারের মধ্যে গোপন চুক্তি এবং পৃথিবীর কোথাওই নাকি এগুলো প্রকাশ করা হয় না। তারা তাই লিখছে এরা কি সংস্কারক নাকি ইকোনমিক হিটম্যান। ওই যে আমি বললাম, আসলে পত্রিকাটি লিখতে চেয়েছিল এরা কি সংস্কারক নাকি ডাকাত, সংস্কারক নাকি দস্যু, সংস্কারক নাকি দালাল। তা না লিখে ইংরেজিতে লিখেছে সংস্কারক নাকি ইকোনমিক হিটম্যান। পত্রিকাটি বলছে যে মার্কিন লেখক জন পার্কিন্সের 2004 সালের বই কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যানে এই ধারণাটি জনপ্রিয়তা পায়, যেখানে তিনি দেখান যে কি করে এসব নানা রকম চুক্তির মোড়কে উন্নয়নশীল দেশগুলোকে ঋণের জালে এবং কৌশলগত চুক্তি ও বিনিয়োগের মাধ্যমে আটকে দিয়ে তাদের কৌশলগত সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর প্রভাব বিস্তার করা হয়। এবং তারপর তারা বলছেন যে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছিল আন্তর্জাতিক বিষয়াবলীর উপর কাজ করার জন্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে 2024 সালের 4ই সেপ্টেম্বর। মানে বুঝতেই পারছেন ইউনুসের কিন্তু আগে থেকে ঠিকঠাক, যখন তিনি মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের ক্ষমতাটা পাবেন, সাথে সাথে তিনি এই লুৎফে সিদ্দিকী, এই আশিক চৌধুরীকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবেন। 4 সেপ্টেম্বরে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হলো বিশেষ দূত হিসেবে, আর আশিক চৌধুরীকে নিয়োগ দেওয়া হলো 12 সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের মানে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে। এরা প্রত্যেকেই এসে বললেন কিন্তু যে এরা বিদেশে কি মানে দারুণ জীবন ছেড়ে, মানে বিদেশে আমরা যারা নানা সময় চাকরি বাকরি করেছি আমরা জানি যে উচ্চ পর্যায়ের চাকরি করলেও বাংলাদেশের মন্ত্রী হয় যত সুখ, তা যেমন মানে হতেই পারে না একজন বিদেশে উচ্চ চাকুরিজীবীর সুখ, ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে এরা তো গিয়ে সরাসরি মন্ত্রী হয়েছেনই। এই ইকোনমিক হিটম্যানরা আসলে এত ক্ষমতা এক্সারসাইজ করেন, এই শব্দটি যে ব্যবহার করেছে বণিক বার্তা, তারা ক্ষমতা কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করেন। মানে তারা আসলে যখন একটা চুক্তির টেবিলে বসেন, আলোচনার টেবিলে বসেন, ওই চুক্তিটি করে আনতে তারা যে কোনো ছাড় দিতে প্রস্তুত থাকেন, কারণ একেবারে ক্ষমতার যে শীর্ষে বসা ব্যক্তি বা রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে তাদেরকে শক্তি সরবরাহ করা হয়। মানে বণিক বার্তা খুব ভেবেচিন্তে শব্দটা ব্যবহার করেছে, কারণ এদেরকে তো শক্তি যোগাচ্ছেন ইউনুসই এদেরকে পাঠাচ্ছেন যে যাও গিয়ে বন্দর বেচে দিয়ে আসো, যাও গিয়ে লোন নিয়ে আসো, ঋণ নিয়ে আসো উচ্চ সুদে। এই কাজগুলো যে তারা ইউনুসের তৎপরতায় করছেন সেটা পরিষ্কার করে বলেনি বটে বণিক বার্তা, কিন্তু এদেরকে ইকোনমিক হিটম্যান আখ্যা দেওয়ার মাধ্যমে সেটা একরকম পরিষ্কার হয়েছে। তারপর
বণিক বার্তা লিখছে, দুজনের সক্রিয় ও আগাম উদ্যোগী ভূমিকা চোখে পড়লেও তাদের বেশ কিছু কর্মতৎপরতা নিয়ে ভিন্ন মত রয়েছে। যেমন লুৎফে সিদ্দিকী, তিনি বৈবাহিক সূত্রে তার সিঙ্গাপুরে স্থায়ী ও অবাধ বিচরণ আছে। বণিক বার্তা বলছে এখনো তিনি বেশিরভাগটা সময়ই সিঙ্গাপুরেই কাটান। নিয়োগের 1 সপ্তাহের মধ্যেই তার অ্যাসাইনমেন্ট ছিল, তার কাজ করার কথা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত হিসাবে, কিন্তু তাকে ইউনুস দায়িত্ব দিয়ে দেন 1 সপ্তাহের মধ্যেই IMF থেকে অতিরিক্ত ঋণ ও শর্ত বাস্তবায়নে সমন্বয়কের ভূমিকা পালনে। লক্ষ্য ছিল $4.7 বিলিয়ন কর্মসূচির সঙ্গে আরও $3 বিলিয়ন সহায়তা নিশ্চিত করা, পাশাপাশি ILO রোডম্যাপ অনুযায়ী শ্রম আইন সংশোধন এবং চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ চুক্তির আলোচনা নিয়ে তিনি সক্রিয় ছিলেন। অন্যদিকে আশিক মাহমুদ বিন হারুন, যাকে বণিক বার্তা বলছে যিনি স্কাই ডাইভিং এ খ্যাতি অর্জন করেছিলেন, তিনি 16 ডিসেম্বরও কিন্তু রাষ্ট্রের হয়ে সেনা সদস্যদের সঙ্গে একটা সেনা বিমান থেকে ঝাঁপিয়ে পড়েছেন, প্যারাশুট নিয়ে এই বীরত্বের পরিচয় দিয়েছেন। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।